বেসরকারি সংস্থা। আমি দেই দেই মানুষের দ্বন্দ্ব নেই, ঢোলের ভেতর পড়া ছেড়ে চলছি আমি পা ফেলে। আর পারছি না, এই হারিয়ে হারিয়ে বলছো নাকি বেঁচে আছো? কেউ বলছো না থেকে। কি হলো? আমি তো ভেতরে খুশির অঙ্গ কাটছিলাম। তোমার অঙ্গনে কিছু নেই, আমি ভাবিয়ে গেছি আমাদের কত খারাপ। এবার তুমি ধরে নাও, আমি ভেতরে গিয়ে একটু দিয়ে নিই। আচ্ছা আচ্ছা, তুমি না করো না, এসো। অদ্ভুত ভূতের কারবার। এই গাড়ি পরিবারে না ছিল ঘর, না ছিল দৌড়, তার সংসারটি ছিল ভারী আজব এক বিশাল ঢোলের ভেতর। সেই ঢোল গলায় ঝুলিয়ে তারা দেশ বিদেশে ঘুরে বেড়াতো। হাতে হাতে এসে পৌঁছলো এক ছোট্ট গাড়ির সীমান্তে। সেই গ্রামে থাকতো এক গরিব চাষি, নাম তার রামকানু। ওরে বলটু, উফ, আমার কোমরের বাচ্চাটা বেড়েছে না, আজ আমি খেতে যেতে পারবো না রে। তুই যা, আজ রাতটা মাথায় বসে শস্য বাহারে। কিন্তু বাবা, আমি তো এবার কোনোদিন যাইনি, যদি মশা কামড়ায়। আরে দাদা, মশা মারবি, যা এখন। হ্যাঁ গো, ছেলেটাকে তো পাঠালে, কিন্তু ওকে বলেছো তো যে মাথার চারিপাশে আগুন জ্বালিয়ে বসতে। আজ অমাবস্যা, শুনেছি ওই রাতে জলার ধারে ভূতেরা বেরোয়। আরে সর্বনাশ, একদম ভুলে গেছি। ইস, এখন কি হবে? দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি। না না, খবরদার যেও না। বাড়ির ভূত ভূতে অন্ধকার, তুমি গেলে যদি তোমাকে এই ভূতে ধরে, আর যে ভগবানের নাম নাও, বলটু বোকা হতে পারে, তোর কপালটা ভালোই। বেশ বেশ, না শুনছো একটা বোকা ছেলে, এদিকে আমার কাঁধটাও যে ব্যথা হয়ে গেছে। ইনি আছে লেগে এবার নিয়ে খালি চাপাতে হবে। এই যে ভাই, একটু শুনবে? আমি ভাই, এই যে ঢোলওয়ালা বড় বিপদ, একটু জল খাওয়াবে। ভাই, তুমি জল আনতে যাওয়ার আগে এই ঢোলটা একটু ধরো, মাটিতে রাখলে এই বলে চাপা খেতে দেবে। তুমি এর মধ্যে পাথর ধরে রেখো। পাথর না ভাই, গিয়ে আমার কাছে তুমি ধরো, আমি একটু আসি। বলবো ঢোলটা গলায় ঝুলাবে, হারিয়ে এক ফুলিয়ে অদৃশ্য হয়ে যায় এবং চালু করে ঢোলের ভেতরে ঢুকে পড়ে। আর বাপরে, লোকটা গেল কোথায়? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? যাই হোক, ঢোলটা তো বেশ দেখতে, কিন্তু নামাই করে। ও মা গো, কি হলো? ঢোল দিয়ে নামছে না। কি করে আছিস? বাজা বাজা। তুই এখন আমাদের বাহন। ওরে বাবারে, ঢোল দিয়ে কি কথা বলে? চুপ কত বড় কথা। শোন, আমরা হলাম ডাইনি পরিবার। তুই এখন থেকে আমাদের গলায় নিয়ে ঘুরবি আর রোজ নিয়ম করে 2 ঘন্টা ঢোল বাজাবি। যদি থাকিস বা আমাদের নামানোর চেষ্টা করিস, তাহলে তোর ঘর একেবারে ভর্তি দেবো। কিন্তু আমি তো বাজাতে পারি না। জাপানি বাজা শিখি, তোমার বাজা, নিজের কার মারটাবো। আচ্ছা আচ্ছা। বেচারা বললো, ভয়ের চোটে সে সারা রাত আগুনের মতো বসে গেছে। না পারে খেতে, না পারে গোগলাতে, ভয়ে সে ছুটে গেল বাড়ি থেকে। সেই রাতে গ্রামে হুলস্থুল করে গেল। বললো ঢোলের বিকট আওয়াজে কাকো কি সব দিক ছাড়াও আর জোগাড়। ওরে থামা থামা বলছি, আমার কানে পড়াতে ফেটে গেল। এই কখন থেকে বাজাচ্ছিস, এবার থামা থামা। বাবা, আমি না থামালে ওরা আমাকে খেয়ে ফেলবে। কি করেছিস? বাজা বাজা, জোরে জোরে বাজা। রামকানু, তোমার ছেলে ঢোল বাজানো শোনায়, ওই গরু দুধ দিচ্ছে না, ছাগল যাচ্ছে না, বাচ্চারা কোনো ঘুমাইতেছে না। এই খুলে গ্রাম থেকে বাজাও, বল কোথায় গ্রাম থেকে? আমার ঢোল দোষে, এই ঢোলে ভূত আছে। এই ঘুরে না তোমার, গ্রামবাসীরা বলবে তাড়াতাড়ি একেবারে গ্রামের শেষে পাঠিয়ে দিল। ঢোলের ভিতর থেকে গ্রামীণ পরিবার কি করে আসতে লাগলো। গলায় ঢোল ঝুলিয়ে বললো জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলো। আর তার মেয়েদের ভিতরে ইঁদুরা রং বৈঠক দিচ্ছে। ওরে ওরে, ও হারিয়ে আমাদের নানিগুলি হজম হয়ে গেল। শিখে খাবার জন্য রবিবার কানগুলো ছিঁড়ে চাকরি বানিয়ে দেবো। বললো বাড়িটা ও জিভে চুল ধরার পর আমাদের ভাত খাওয়ার জন্য শুরু করছে। এই জঙ্গলে আমি খাবার কোথায় পাবো? এখানে তো গাছপালা ছাড়া কিছুই নেই। একদম বাঙালি না, যা যা যা, সামনে যা, ওইদিকে দেখ, আমি বলছি। কি মাংস রান্না করেছে না? বললে একটা মানুষ এসেছে, ওরা আমার ভোজ জুগিয়েছে। এই মানুষ, তুই কি যাস? আমাদের ভোজ করতে পারবি না বুঝি? না না দাদা, আসলে আমার খুব খিদে পেয়েছে। বলটু, তুই বল গান শোনাবি, ওরা গান ভালোবাসে। আমি তোমাদের গান শোনাতে চাই, ঢোল বাজিয়ে শোনাবো। ওরে, কত গান করে বাজা শুনি, বাজা বাজা শুনি, যদি ভালো লাগে, আমি পেট ভরে খাওয়াবো।
বাজালি না বাজালি রে ভাই, আয় ভাই আয়, আমাদের সাথে বসে খা। বল্টু খেতে বসে, সে এক গ্লাস খায় আর এক গ্লাস ঢোলে ফুটো দিয়ে ভেতরে মুড়িয়ে দেয়। ভেতরে ডাইনি বুড়ি আর গপ গপ করে রাক্ষসের মতো গিলতে থাকে। ওরে বাবু, ওর বাজার নিয়ে আমরা ভীষণ খুশি। নে আমাদের জাদু দেবী টাকা তোকে দিলাম। এটা যেখানে ভিজিয়ে খাওয়া যায়নি সেখানেই রাজভোগ আগে হবে। ধন্যবাদ গো দাদা, তোমরা খুব ভালো। বল্টু টেবিল খানা নিয়ে আবার চলতে শুরু করে। ডাইনিরা কত ঢোলের ভেতর থেকে হাঁটছে হচ্ছে। এদিকে বনের মধ্যে একদল ডাকাত অনেক দিন ধরে না খেয়ে ঢুকছিল। তাদের ছোটার খিদের জ্বালায় গাছের ছাল চিবাচ্ছিল। এমন সময় বল্টু গিয়ে বললো ডাইনির সামনে, এই যা চেয়ে রে, তোকে কাবাব বানিয়ে খাবো। সর্দার মশাই, আমাকে খাবেন না, আমার কাছে হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই। তবে আমার কাছে এমন একটা চাদর আছে যা আপনাদের পেট ভরিয়ে দেবে। হ্যাঁ, চাদর দিয়ে পেট বলে আমাদেরকে তুই ছাগল দিয়েছিস। না না, দেখুন তবে বললো চাদর টেবিল খানাটা মাটিতে বিছিয়ে বললো, খাবার আসুক। ওর মধ্যে লুচি মাংস দই আর মিষ্টিতে ঢাকাটা ভরে গেল। ওরে বাপরে, এ তো চোখের ধন, সবাই মিলে ঝাঁপিয়ে পড়। ঢাকাটা গোকরা খেলো। খাবার শেষে সর্দার ঢেকুর তুলে ভাবলো, এই চাদরটা হাতাতে হবে। গাড়ি চলে গিয়ে যদি চাদর নষ্ট হয়ে যায়, শোন ছোড়া, তোর এই চাদরটা আমাদের খুব পছন্দ হয়েছে। এর বদলে তোকে আমরা একটা দামি জিনিস দেবো। সর্দারটা কোমর থেকে একটা নোংরা পুরোনো কালিমারা তুলে পড়লো। এই ছেঁড়া তুলি দিয়ে আমি কি করবো? বোকা কোথাকার, এটা সাধারণ তুলি নয়। এর গায়ে তুলে এক চাপড় মারলে ভেতর থেকে একজন সেনাপতি আর 3 জন জঙ্গল সৈন্য বেরিয়ে আসে। যাকে মারতে বলবি তাকে পিটিয়ে পার করে দেবে। কিন্তু আমাদের এখন আর মারামারি করার এনার্জি নেই, তাই এটা তোর কাজে লাগবে। বলি বদল বল। ঠিক আছে, নিন। বলু থলিটা নিল আর ডাকাতা টেবিল ঢাকা কেড়ে নিল। ডাকাতা হাসতে হাসতে চলে গেল। ওরে কাকা বলবু, তুই খাবার যন্ত্রটা নিয়ে দিলি, এই কথা থলি বদলে আমাদের খিদে পেলে কি হবে? হ্যাঁ, দাঁড়াও, এখনই দেখাচ্ছি মজা। বলু থলিটাই ছোট এক চাকর মারলো। সাথে সাথে আবার সময় দুজন বিশাল দেহ ছিল আরেকজন গোপাল আসিয়া দেখতে বলল, হুকুম কোন মালিক? যাও, ওই টাকাগুলোকে পিঠে আমার টেবিল টাকা কিনে নিয়ে এসো। ও হুকুম মালিক। সোনা চড়ে দুটি গিয়ে টাকা দিয়ে ধরলো। আমার টাকা দাও। মানে চলে যাবে টাকা, চলে যাবে টাকা। টাকাটা বাড়ি বাড়ি করে চিন্তা করতে লাগলো। সোনা টেবিল ঢাকা নিয়ে বলু হাতে দিল। বলতে হেভি বুদ্ধি হয়েছে। খাবারও হলো আবার সৈন্যও হলো। এবার বলু এক নির্জন জায়গায় বসলো। ডাইনি পরিবার তখন হিংসায় চলছে। শোন বলু, তুই যা যা পেলি সব কিন্তু আমাদের দয়ায়। আমরা ছিলাম বলে তো তুই এসব পেলি। এখন আমাদের ভালো ভালো খাবার দিয়ে দেখি। ওই থলিটাতে আমি সেটা নিয়ে খেলবো। ও আচ্ছা, তোমাদের ভয় তোমরা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো। না, এবার দেখো কেমন মজা দেখাই। সেনাপতি, এই যে আমার গলায় ঢোলটা দেখো, এর ভেতরে 3টে শয়তান আছে। তোমরা এই ঢোলটাকে পুরো করবে দাও, যতক্ষণ না এটা আমার গলা থেকে নামছে। আর এই শয়তানগুলোকে পিঠে ছাল ধরে দাও। এই জাদু সৈন্য মিলে মুখ দিয়ে ঢোলে পোট ধামাকা ধুমাধুম করে খেতে শুরু করলো। ওইটা থামো এবার। তোমাদের ছাড়তে পারি, কিন্তু আগুনটা কি দেবে আমাকে বলো? আমরা চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এই গোলটাকে জাদু গোল বানিয়ে দিয়ে যাচ্ছি। এখন থেকে তুই এই গোল বানাবে, এই আওয়াজ দিয়ে শুনলে সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে যাবে। কেউ করতে পারবে না, শুধু তুই ছাড়া। এই বলে দিকে ভূত হাওয়ায় নিয়ে গেল এবং ভূতটাও বলুর গলা থেকে খসে পড়লো। যাক বাবা, ঘাড়ের বোঝা নামলো, এবার আমি স্বাধীন। এরপর বললু তার জাদুর থলি টেবিল ঢাকা আর জাদুর ঢোল নিয়ে এক অজানা রাজ্যে পৌঁছালো। গিয়ে দেখে সেখানে হুলস্থুল কাণ্ড। পাশের রাজ্যের রাজা বিশাল সৈন্য নিয়ে আক্রমণ করেছে। সেই রাজ্যের রাজা ভয়ে সিংহাসনের তলায় লুকিয়ে কাঁপছেন। মহারাজ, ভয় নেই, আমি এই যুদ্ধ থামিয়ে দেবো। তুমি একলা, তুমি পাগল। দেখুন না কি হয়। বললু যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে দাঁড়ালো। উল্টো দিক থেকে হাজার হাজার সৈন্য ধেয়ে আসছে। বললু তার জাদুর ঢোলে পানি মারলো। সে এক অদ্ভুত দৃশ্য। ঢোলের শব্দ কানে যেতেই হাজার হাজার সৈন্য যে যেখানে ছিল সেখানেই স্ট্যাচুর মতো জমে গেল। ঘোড়াগুলো পা ধরে দাঁড়িয়ে রইল। তলোয়ার হাতে সৈন্যরা পাথরের মতো স্থির হয়ে গেল। এ কি ভোজবাজি! আমি নড়তে পারছি না কেন? বল্টু এবার থলিতে চাপড় মেরে তার 4 জন সৈন্যকে বের করলো। যাও, এই শত্রু রাজাকে ধরে নিয়ে এসো আর বাকিদের এমন ধোলাই দাও যেন আর কোনোদিন যুদ্ধ করতে না আসে। যেহেতু সবাই স্থির, তাই বল্টুর 4 জন সৈন্য যথেষ্ট হলো। তারা গিয়ে সবাইকে ইচ্ছে মতো পেটালো এবং রাজাকেও বন্দি করলো। যুদ্ধ শেষ। বল্টু এবার ঢোল বাজানো থামালো। সবাই আবার নড়তে পারলো, কিন্তু শত্রু সৈন্যরা তখন ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। ধন্য তুমি বীর, তুমি আমার রাজ্য বাঁচিয়েছো। আমার কোনো পুত্র নেই, আজ থেকে তুমি এই রাজ্যের রাজা। সব ওই শয়তান ডাইনিদের কৃপা। ওরা আমাকে জ্বালাতে এসেছিল আর আজ আমি রাজা হয়ে গেলাম। সেই থেকে বল্টু জাদুর টেবিল ঢাকা বিছিয়ে রাজভোগ খায়। দরকার হলে থলি থেকে সৈন্য বের করে কাজ করায়। আর জাদুর ঢোলটা সযত্নে প্রাসাদে সাজিয়ে রেখেছে। আর ডাইনির পরিবার, তারা বোধহয় এখনো কোনো জঙ্গলে বসে নিজেদের বোকামির জন্য কপাল চাপড়াচ্ছে। পুতুল রানী, পুতুল রানী, পুতুল রানী। আমাদের নতুন চ্যানেল পুতুল রানী। এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হয়েছে।
কে